এখন যে অধ্যায়টা পড়ব সেটি ইউনিট 10। ইউনিট 10 এর নাম কম্পন ও তরঙ্গ। এই ইউনিটে 6টা অধ্যায় বা 6টা চ্যাপ্টার আছে। 1 নম্বর চ্যাপ্টার কি? সরল দোলগতি। 2 নম্বর কম্পনের প্রকৃতি। 3 তরঙ্গ গতি। 4 শব্দ বা সাউন্ড। 5 তরঙ্গের উপরিপাত। এবং 6 নম্বর শব্দের ডপলার ক্রিয়া। শব্দের ডপলার ক্রিয়া। তাহলে প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটি হলো সরল দোলগতি। আচ্ছা, আমাদের 1 নম্বর চ্যাপ্টারে তাহলে কি? সরল দোলগতি, যেটি আজকে আমরা শুরু করব। সরল দোলগতি। সরল দোলগতির সংজ্ঞা জানার আগে আমাদের প্রথমে সরল দোলগতি কি ধরনের গতির অংশ সেটি জানতে হবে। তো সরল দোলগতির প্রকৃতপক্ষে পর্যাবৃত গতির অংশ বা পিরিয়ডিক মোশন। এই পর্যাবৃত যে গতিটা রয়েছে তার আরেকটি অংশ হলো কম্পন বা দোলন। আর এই দোলনের বা কম্পনের সরলতম রূপ হলো সরল দোলগতি। সরলতম রূপ সরল দোলগতি। তাহলে আমরা প্রথমে পর্যাবৃত গতি পড়ব, তারপর কম্পন বা দোলন পড়ব এবং সেই সম্পর্কিত কিছু রাশিমালা সম্পর্কে জানব, এবং তারপর আমরা সরল দোলগতি বা এই কম্পনের সরলতম রূপ সরল দোলগতি সম্পর্কে জানব। তাহলে প্রথমে আমাদের কি জানব? পর্যাবৃত গতির সংজ্ঞা। তাহলে আমরা হেডিং দিচ্ছি পর্যাবৃত গতি। বলছে যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে পর্যাবৃত গতি বলে। আর যদি আমি লিখি তাহলে যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে বা সেই ধরনের গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আচ্ছা, কিছু উদাহরণ দিই আমরা, তাহলে ব্যাপারটা ভালোভাবে বোঝা যাবে। ধরো সূর্য রয়েছে, ঠিক আছে? সূর্যের চারদিকে গ্রহগুলি বিভিন্ন উপবৃত্তাকার, কিছুটা আংশিক বৃত্তাকার পথে এভাবে প্রদক্ষিণ করছে। আমরা কি জানি? আমরা জানি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রত্যেকটা গ্রহ একবার করে সূর্যকে প্রদক্ষিণ করে আসে। তাহলে এটি একটি কিসের উদাহরণ? পর্যাবৃত্ত গতির উদাহরণ। তাহলে সূর্যের চারদিকে গ্রহদের যে গতি সেটি একটি পর্যাবৃত্ত গতির উদাহরণ, কারণ এখানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কণাগুলি বারবার একই পথে অতিক্রম করছে। তাহলে সংজ্ঞাটা আমাদের এখানে ফুলফিল করছে। তাহলে গ্রহগুলির যে গতি সেই গতিটি কি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয়।
তাই তাকে পর্যাবৃত্ত গতি বলা যায়। ঠিক আছে, যদি গ্রহগুলি উপবৃত্তাকার পথে হয় তাহলে তাকে বলছি উপবৃত্তাকার গতি বা ইলিপ্টিক্যাল মোশন। ওকে, আর যদি গ্রহগুলির ক্ষেত্রে ইলিপ্টিক্যাল মোশনের আরেকটি নাম আছে, সেটি হলো কাক্ষিক গতি। তাহলে উপবৃত্তাকার গতি কাকে বলে সেটা আমরা জানলাম। আরেকটা কি জানলাম, গ্রহগুলির ক্ষেত্রে এই গতিটির নাম কি? অরবিটাল মোশন, অরবিটাল পিরিয়ডিক মোশন বা কাক্ষিক পর্যাবৃত্ত গতি। ওকে, অরবিটাল পিরিয়ডিক মোশন বা কাক্ষিক পর্যাবৃত্ত গতি। আচ্ছা, আরেকটা উদাহরণ কি হতে পারে? ফ্যানের ব্লেডের একটা যে কোনো একটা অংশ আমি ধরছি, কি জানি প্রত্যেকবার সেটি একই পথে একই সময়ের ব্যবধানে সেটি একই জায়গায় বারবার করে ফিরে আসে। ঠিক আছে, এই যে জিনিসটা, একে আমরা কি বলছি তাহলে? এটিও এক ধরনের পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা ঘূর্ণন, মানে এখানে উপবৃত্তাকার পথ নয়, এটি একটি বৃত্তাকার পথ, তাই একে বলছি আমাদের ঘূর্ণন। ঠিক আছে, আর একটা কি ধরনের হতে পারে? আর একটা উদাহরণ আমরা দেখি। এই উদাহরণটা খুব ক্রিটিক্যাল একটা উদাহরণ। ধরো একটা দোলক আছে। ওকে, এটি দোলকের, যেখানে দোলকটি আটকে আছে সেই জায়গাটা, এটি দোলকের পিণ্ড। এই দোলকটা, তার সাম্যাবস্থা কোনটা? এটা, এই দোলকটা এরকম পথে বারবার করে যাচ্ছে আসছে, বা এভাবে সে দুলছে, অর্থাৎ দোলকটা এই পথে সে দুলছে। ঠিক আছে, এই দোলকের পিণ্ড, এটি একবার এই প্রান্তে যাচ্ছে এবং এটি আরেকবার এই প্রান্তে যাচ্ছে। এই যে পথে বারবার করে সে যাচ্ছে, এটি কি ধরনের গতি? অবশ্যই পর্যাবৃত্ত গতি, কারণ একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানেই সে বারবার একই জায়গাতে ফিরে আসছে। এই প্রান্ত থেকে সেই প্রান্তে যাচ্ছে, গিয়ে আবার সেই প্রান্তে ফিরে আসছে, এবং তাতে তার প্রত্যেকবারই সমান সময় লাগছে, তাই এটি একটি পর্যাবৃত্ত গতির উদাহরণ। আচ্ছা, এই ধরনের পর্যাবৃত্ত গতিকে আরেকটা নাম দেওয়া যায়। কি দেওয়া যায়? এই পথটা আমাদের কীরকম দেখতে? এই পথটা অনেকটা বৃত্তাকার দেখতে। ঠিক আছে, যদি এই দোলনটার ব্যাপ্তি বা বিস্তার খুব ছোট হয়, অর্থাৎ যদি এইটুকু জায়গা জুড়ে হয়, মানে দোলনটা যদি সামান্য একটু দূরে যায় এবং আবার আগের জায়গায় ফিরে আসে, এরকম একটা ব্যবধান যদি ধরে যদি দোলনটা দুলতে থাকে, তাহলে এই জিনিসটাকে আমরা একটা সরলরেখা ধরে নিতে পারবো। যদি এই সরলরেখা হয় বা রেখাংশ হয়, সেক্ষেত্রে এই ধরনের গতিগুলোকে আমরা বলতে পারি কম্পন বা দোলন। এই আমাদের দোলনের কনসেপ্ট আমাদের পর্যাবৃত্ত গতি থেকে আসলো। তাহলে কাকে বলছে দোলন? দোলন বলছে সেক্ষেত্রে যাদের দুটি বৈশিষ্ট্য থাকছে। এক, কি বলছে? এরা একই পথে বারবার আসছে। একই পথে বারবার আসছে মানে কি? ধরো একটা কণা এরকম একটা রেখাংশ বরাবর যাতায়াত করছে। রেখাংশ বরাবর কণাটা প্রথমে এই প্রান্তে আছে, এই প্রান্তে, আর এটা হলো বি প্রান্ত। কণাটা এই প্রান্ত থেকে ধীরে 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 এই রেখা বরাবর যাচ্ছে, গিয়ে সে বি প্রান্তে যাচ্ছে, এবং বি প্রান্ত থেকে আবার সে এই পথ বরাবর এই প্রান্তে ফিরে আসছে। এই ধরনের যদি গতিটা রয়েছে, সেই গতিটাকে আমরা কি বলছি? দোলন বলছি। দোলনটা কি কি হওয়ার শর্ত? একই পথে যাবে এবং সেই পথেই ফিরবে, এবং এই সময় যেটা লাগবে সে ফেরার যাতায়াতের, এই সময়টা কিসের সমান? প্রত্যেক ক্ষেত্রেই সমান হবে। ঠিক আছে, তাহলে এই যে বিশেষ জ্যামিতিক রূপ নেই, বিশেষ জ্যামিতিক রূপ নেই এমন যে কোনো রেখাংশ বরাবর যদি একটি কণা কি বলছে? যাচ্ছে এবং ফিরে আসছে, আর তাতে যাতায়াত করছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে, তাহলে তাকে আমরা কি বলছি? ব্যবধানে। তাহলে তাকে আমরা কি বলছি? কম্পন বা
দোলন বলছি। অর্থাৎ যদি আমি এই জিনিসটাকে দুটো পয়েন্ট হিসাবে লিখি, তাহলে দুটো পয়েন্টের মধ্যে 1 নাম্বার পয়েন্ট কি হচ্ছে? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কম্পন বা দোলনের জন্য কণাটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে এবং নির্দিষ্ট সময় পরে ফিরে আসবে, এটি হলো 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টটা কি? নির্দিষ্ট সময় ব্যবধানে সেটি বারবার ফিরে ফিরে আসবে। আর 2 নাম্বার কি? যে পথ দিয়ে যাবে সেই পথ থেকেই আসবে, বা যাতায়াতের পথ একই, যাতায়াতের পথ একই, তাহলেই তাকে কি বলছি আমরা? কম্পন বলছি। আচ্ছা, আর যদি এটাকে সংজ্ঞায়িত করি আমি, কম্পন বা দোলন বলছি, ঠিক আছে? আর যদি এটিকে আমি সংজ্ঞায়িত করি, তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই পথ দিয়ে যাতায়াত করছে, এই জিনিসটাকে আমি কি হিসাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমি লিখতে পারি পর্যাবৃত্ত গতি হিসাবে লিখতে পারি, কারণ এটি পর্যাবৃত্ত গতির একটা মূল বৈশিষ্ট্য বা একমাত্র বৈশিষ্ট্য বলতে পারি। তাহলে যদি আমি এটাকে সংজ্ঞায়িত করি, সংজ্ঞায়িত করলে একটু সুন্দরভাবে কিছু জিনিস অমিট করে যদি এটাকে আমি সংজ্ঞায়িত করি, কম্পনের বি 2 নাম্বার পয়েন্ট কম্পন বা দোলন, যদি দোলনকে আমি সংজ্ঞায়িত করি, তাহলে আমি সংজ্ঞায়িত করলে কি দাঁড়াবে? পর্যাবৃত্ত গতিশীল কণা, পর্যাবৃত্ত গতিতে গতিশীল কোনো কণা, পর্যাবৃত্ত গতিতে গতিশীল কোনো কণা যদি বারবার একই পথে যাতায়াত করে, তবে সেই কণার গতিকে কম্পন বা দোলন বলে। তাহলে মনে হবে এটা পার্থক্যটা কি পর্যাবৃত্ত গতির সাথে? পার্থক্যটা উদাহরণ দেখলে বোঝা যাবে। ধরো সূর্যের চারদিকে গ্রহগুলির গতি, গ্রহগুলি উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ প্রদক্ষিণ করার সময় গ্রহটি যাচ্ছে কোন পথে? এই পথ দিয়ে যাচ্ছে, এই পথ থেকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাচ্ছে, এটা এই প্রান্ত, এটি বি প্রান্ত, এ প্রান্ত থেকে বি প্রান্তে যাওয়ার জন্য এটি সি পথ থেকে যাচ্ছে বা এ সি ও পথ থেকে যাচ্ছে, কিন্তু ফিরছে কোন পথ দিয়ে? ফিরছে অন্য পথ থেকে ফিরছে, ঠিক আছে? ফিরছে কোন পথ দিয়ে? এটা কিন্তু যদি আমি ডি ধরি, তাহলে ফিরছে বি ডি এ পথ থেকে। কিন্তু পেন্ডুলামের ক্ষেত্রে কি হচ্ছিল বা দোলকের ক্ষেত্রে কি হচ্ছিল? সেটি যাচ্ছিল কোন পথ থেকে? যাচ্ছিল এই পথ থেকে, এ এটা সাম্যাবস্থা হলে ও, এটি বি, এ ও বি পথ থেকে যাচ্ছিল, ফিরছিল বি ও এ পথ থেকে। বা মনে করি একটি স্প্রিং রয়েছে, ঠিক আছে? একটি স্প্রিং রয়েছে, স্প্রিং এখানে আমি একটা ভর লাগিয়ে যোগ করে দিয়েছি, যদি ভরটাকে আমি টেনে ছেড়ে দিই, তাহলে সেটি কি পথে কাঁপবে? এরকম পথে কাঁপতে থাকবে, অর্থাৎ সে নিচে যে পথ দিয়ে যাবে উপরেও সেই পথ দিয়েই ফিরে আসবে, অর্থাৎ যাতায়াতের পথ একটাই, আলাদা কোনো পথ নেই। বা যে উদাহরণটা আমরা দেখেছিলাম, এই যে বিশেষ জ্যামিতিক আকার নেই, যে কোনো একটি রেখাংশ বরাবর কণাটি যাচ্ছে যে পথ থেকে, এই পথ বেয়ে বেয়ে যাচ্ছে কণাটি, আর ফিরছেও কি সেই পথ বরাবরই কণাটি ফিরে আসছে, অর্থাৎ যাতায়াতের পথ, যাবার পথ এবং ফেরার পথ সেম। সেক্ষেত্রে আমি এটা কি বলছি? সেই ধরনের পর্যাবৃত্ত গতিকে আমি বলছি কম্পন। তাহলে আমরা বলতেই পারি কম্পন বেসিক্যালি একটি পর্যাবৃত্ত গতি, কিন্তু যে কোনো পর্যাবৃত্ত গতি, যেমন সূর্যের গতি বা সূর্যের চারিদিকে পৃথিবীর গতি বা বিভিন্ন গ্রহের গতি, এই বা ফ্যানের গতি, এই ধরনের পর্যাবৃত্ত গতিগুলো কম্পন নয়। আর আমাদের এখানে কি দেখলাম? পেন্ডুলামের ক্ষেত্রে এই গতির পথটাই, পথটা যদি সরল রেখা হয়, যদি যে কোনো রেখাংশ না হয়, বক্ররেখা না হয়, যদি সরল রেখা হয়, যেমন পেন্ডুলামের ক্ষেত্রে যদি পেন্ডুলামের বিস্তার খুব কম হয়, প্রকৃতপক্ষে যদি 4 ডিগ্রির কম বিস্তার হয়, বিস্তার বলতে এই বিস্তার অ্যাঙ্গেল, এটা কি বলে? বিস্তার কোণ, মানে সাম্যাবস্থা থেকে ম্যাক্সিমাম যত দূর অবধি কণাটি এই পেন্ডুলামটি দুলে যাচ্ছে, তার মধ্যবর্তী যে অংশটা, যে অ্যাঙ্গেলটা, সেটা কি বলছে? বিস্তার কোণ। এই বিস্তার কোণ যদি লেস দ্যান 4 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমি সরলরেখা হিসেবে ধরছি, আন্দাজ করতে পারি সরলরেখা। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? এটাকে বলছে লিনিয়ার মোশন বলছে, ঠিক আছে? যে কোনো পর্যাবৃত্ত গতি বা যে কোনো, এখানে কম্পনটা হচ্ছে যে কোনো রেখাংশ, আর যদি এটি একটা সরলরেখা বরাবর হয়, যেমন পেন্ডুলাম বা এই স্প্রিংকে যদি লাগিয়ে দিয়ে আমরা উপর নিচে যাতায়াত করবে, তখন সেটাকে বলছে লিনিয়ার মোশন, বা এটাকে বেসিক্যালি একটি সরল দোলগতি, এক ধরনের
রূপ, কিন্তু সরল দোল গতি হওয়ার জন্য আরও কিছু সংজ্ঞা, আরও কিছু স্বতঃসিদ্ধকে মেনে চলতে হবে। ঠিক আছে, সেটা নিয়ে আমি পরে ডিসকাশন করব। এই তাহলে এর আগে আমি কি কি ডিসকাশন করব? এর আগে আমি ডিসকাশন করব দোলনের প্রকৃতি নিয়ে ডিসকাশন করব, বা দোলনের টাইপস নিয়ে ডিসকাশন করব। তাহলে দোলনের প্রকৃতি বা বিভিন্ন ধরনের দোলন আর কি, বিভিন্ন ধরনের কম্পন, সেটি নিয়ে আগে ডিসকাশন করব। আচ্ছা, বিভিন্ন ধরনের কম্পন বলতে কি কি হতে পারে? এক হতে পারে সরল দোলক, সরল দোলকের ক্ষেত্রে আমরা একটু আগে উদাহরণটা দেখেছিলাম। এই পিণ্ডটা রয়েছে, পিণ্ডটা এই পথে আন্দোলিত হচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার সে ফিরে এইদিকে আসছে। এবার এই পথটা কীরকম পথ? বেসিক্যালি পথটা একটি বক্ররেখা, কিন্তু যদি এই অ্যাঙ্গেলটা খুব কম হয়, এই অ্যাঙ্গেলটা যদি খুব কম হয়, খুব ছোটো যদি অ্যাঙ্গেলটা হয়, তাহলে বক্ররেখা যদি খুব ছোট্ট একটা অংশ আমরা ধরি, তাহলে সেটা কি আমরা একটা সরলরেখা হিসেবে ধরতে পারবো, যার জন্য পৃথিবীর উপরে প্রত্যেকটা অংশকে আমরা সরলরেখা হিসেবে ধরি বেসিক্যালি। তাহলে সরলরেখা হিসেবে ধরতে পারবো। তা যদি সরলরেখা হিসেবে ধরতে পারি, তখনই তাকে বলছে সরল দোলক। সরল দোলকে কি হচ্ছে? লিনিয়ার মোশন দেখা যাচ্ছে, আর এই অ্যাঙ্গেলটা আমি কত বলেছিলাম সরল দোলকের ক্ষেত্রে? <4 ডিগ্রি। ঠিক আছে, আর একটা উদাহরণ কি? ইলাস্টিক স্প্রিং, বা স্থিতিস্থাপক স্প্রিং। সেটি কাকে বলছে, বা এর গতিটা কেমন হয়? প্রথমে গতিটা দেখি। একটি স্প্রিং রয়েছে, তার ইলাস্টিক লিমিটের মধ্যে একটি ভর লাগানো আছে, এবং ভরটাকে নিচের দিকে টেনে দেওয়া হয়েছে। এই টেনে দেওয়ার জন্য যে বলটা প্রয়োগ করা হয়েছে, যে টানটা প্রয়োগ করা হয়েছে, সেই টানটা তার স্প্রিংটা ইলাস্টিক লিমিটের মধ্যেই রয়েছে। ইলাস্টিক লিমিট কাকে বলে সেটি আমি পরে বলছি। যদি সেরকম ক্ষেত্র হয়, তাহলে কি হবে? এই ভরটা একবার নিচে যাবে, আবার একবার উপরে চলে আসবে। প্রথমে সাম্যাবস্থা এরকম রয়েছে, তারপর যদি আমি টেনে দিই, তাহলে এটি একবার নিচে যাবে, একবার উপরে আসবে, অর্থাৎ একই পথ বরাবর কম্পিত হচ্ছে। অর্থাৎ এটাও একটি সরলরেখা এবং এটি একটি একই পথ, মানে এটিও এক ধরনের কম্পন আমি বলতে পারি। তাহলে কম্পনের বৈশিষ্ট্য এও ফিল করছে, অর্থাৎ প্রত্যেক সমান সময় ব্যবধানে ফিরে ফিরে আসছে এবং একই পথ ধরে যাতায়াত করছে, যাবার এবং আসার পথ সেম। আচ্ছা, আর একটা জিনিস কি বললাম আমি? এটি একটি ইলাস্টিক। ইলাস্টিক কাকে বলছে? মানে কি বলছে? স্থিতিস্থাপক বলে একটা শব্দ জানলাম। তাই স্থিতিস্থাপক কাকে বলছে? বলছে এটি এমন একটি বল যে বলের প্রয়োগ বন্ধ হয়ে গেলে বস্তুটি তার প্রাথমিক অবস্থা লাভ করে। মানে কি? ধরো একটা লোহার স্তম্ভ আছে, তাকে এখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে এফ। বল প্রয়োগ করলে কি হবে? তার একটি দৈর্ঘ্য বৃদ্ধি হবে। আগে যদি দৈর্ঘ্য এল থাকে, পরবর্তীকালে সেটি L1 হবে এবং L1 L এর থেকে বড় থাকবে। এবার যদি বলটা প্রয়োগ করা বন্ধ হয়ে যায়, যদি বলটা প্রয়োগ করা আমরা বন্ধ করে দিই, তাহলে এটি কি হবে? এই লোহার দণ্ডটা তার আগের জায়গায় ফিরে আসতে চাইবে। যদি সেটি সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসতে পারে, তাহলে সেটিকে বলা হবে যে এই বলটি স্থিতিস্থাপক লিমিটের মধ্যে ছিল বা স্থিতিস্থাপক সীমার মধ্যে ছিল। তাহলে যে বল প্রয়োগ করলে বা বলের যে মানের জন্য লোহার দণ্ডটি তার আগের অবস্থানে, পূর্বের অবস্থানে ফিরে আসতে পারে না, তাকে কি বলছে? তার স্থিতিস্থাপক বলের সীমা বলছে, স্থিতিস্থাপক বল বলছে। স্প্রিংয়ের ক্ষেত্রেও সেম। একটা স্প্রিং রয়েছে, তাকে যদি আমি খুব বেশি পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে তার মধ্যে একটা পার্মানেন্ট ডিফর্মেশন থেকে যাবে, অর্থাৎ সেটির উপর সেই বল প্রয়োগটা বন্ধ হয়ে গেলে সেটি তার আগের অবস্থায় কখনোই ফিরে আসতে পারবে না। ঠিক আছে, তার মধ্যে একটা পার্মানেন্ট ডিফর্মেশন থেকেই যাবে। সেটাকেই বলছি স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, এর পরের উদাহরণটা আমরা কি দেখব?
টান টান তার। ঠিক আছে, 3 নম্বর উদাহরণ আমরা কি দেখছি, টান টান তার বা স্ট্রেসড স্ট্রিং। ওকে, 3 নম্বর টান টান তার। আচ্ছা, টান টান তার কি, ধরো এক্স আর ওয়াই দুটো আলম্ব আছে, তার মধ্যে একটি তারকে আমি একদম টান টান করে লাগানো আছে, এটা এক্স এটা ওয়াই, একে বলতে টান টান তার। এই তারের মধ্যবিন্দুতে ধরো আমি একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে তারটিকে এরকমভাবে তারটি বেঁকে যাবে। এবার বলটাকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হবে, তারটি তার এই অবস্থান থেকে, এটাকে যদি ও অবস্থান ধরি তাহলে এক্স ও ওয়াই অবস্থান থেকে সেটি আগের অবস্থায় ফিরে আসবে, ফিরে আসার পরে সেটি তার উল্টো দিকে চলে যাবে, কারণ তার মধ্যে গতিশক্তি থাকবে, তার জন্য এরকম চলে যাবে এবং সেটি এরকমভাবে আন্দোলিত হতে থাকবে, উপর নিচ করে আন্দোলিত হতে থাকবে। ঠিক আছে, এবার টান টান তারের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটার গতি আমি দেখব। পয়েন্টটার গতিটা কি হচ্ছে, একটা পর্যাবৃত্ত গতি হচ্ছে এবং সেটি কি হচ্ছে, একটি সরলরেখা বরাবর হচ্ছে। তাহলে এটিও কি একটি লিনিয়ার মোশন বা একটা রৈখিক গতি, আমি এটাকেও বলতে পারছি। ঠিক আছে, রৈখিক পর্যাবৃত্ত গতিও বলতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কম্পন এবং কম্পন রিলেটেড কয়েকটা উদাহরণ আমরা জেনে নিলাম। এবার আমরা কম্পন রিলেটেড কয়েকটা সংজ্ঞা পড়ব এবং কয়েকটা রাশিমালা সম্পর্কে আমরা জানবো। রাশিমালাগুলো কি কি? রাশিমালাগুলো, 1 নম্বর রাশিমালা হলো পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন। 1 নম্বর রাশিমালা পূর্ণ দোলন। ঠিক আছে, 2 নম্বর রাশিমালা কি, দোলনকাল। দোলন কাল। 3 নম্বর রাশিমালা কম্পাঙ্ক। আর 4 নম্বর কম্পন বিস্তার। একটা করে আমরা সংখ্যাগুলো দেখি এবং জিনিসগুলো বোঝার চেষ্টা করি। প্রথম রাশিমালাটা আমরা কি দেখব, পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন। এর সংজ্ঞাটা কি বলছে, এর সংজ্ঞাটা বলছে কোনো কম্পনশীল বস্তুকণার তার গতিপথের উপরস্থিত কোনো বিন্দুতে কোনো দিকে গতিশীল থেকে আবার সেই বিন্দুতে সেই দিকে গতিশীল অবস্থায় ফিরে আসার ঘটনাটিকে পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন বলে। ঠিক আছে, সংজ্ঞাটা আমরা একটু ধরে ধরে ব্যাখ্যা করি। কি বলছে,
কোনো কম্পনশীল বস্তুকণার তার গতিবেগের উপরস্থিত কোনো বিন্দুতে কোনো দিকে গতিশীল থেকে আবার সেই বিন্দুতে সেই দিকে গতিশীল অবস্থায় ফিরে আসা ঘটনাটিকে পূর্ণদোলন বলছে। মানে যদি আমি চিত্র আকার ব্যাপারটা ভালো করে বুঝি, আলম্ব থেকে একটি পেন্ডুলাম ঝোলানো আছে, পেন্ডুলামটার মধ্যে আমি একটু আন্দোলিত করে তাকে এই অবস্থানে নিয়ে আসলাম, এটি তার ও অবস্থান। এখান থেকে যদি আমি ছেড়ে দিই তাহলে সেটি এই পথে চলাফেরা করবে, এ থেকে সে ওতে আসবে, তারপর বিতে যাবে, এটা বি অবস্থান মনে করছি, এবং তারপর আবার এতে আসবে। অর্থাৎ গতিপথটাকে আমি এরকমভাবে ধরছি, ঠিক আছে? এটি ও অবস্থান, এটি এ অবস্থান, এটি বি অবস্থান। আচ্ছা, গতিপথের মধ্যে কোনো একটা পয়েন্ট আমি ধরছি, এই পয়েন্টটাকে ধরছি আমি সি পয়েন্ট। কি বলছে, কণাটা এ পয়েন্ট থেকে যখন সি পয়েন্টে যাচ্ছে তখন তার বেগের দিক কোনটা? এই দিক, ভি তখন এই দিকে রয়েছে, বেগের দিক তখন তার এই দিকে। ওকে, এই পয়েন্ট থেকে সে বি বিন্দুতে গেল, বি বিন্দু থেকে গিয়ে আবার সে এই বিন্দুতে সি পয়েন্টে ফেরত আসলো। সি পয়েন্টে ফেরত আসতে তার সময় লাগলো মনে করলাম T1, ঠিক আছে? তাহলে এইখান থেকে বি পয়েন্টে গেল, মানে সি থেকে এদিকে বি পয়েন্টে গেল এবং বি পয়েন্ট থেকে সে আবার সি পয়েন্টে ফেরত আসলো, অর্থাৎ তার প্রাথমিক অবস্থানে সে ফেরত আসলো। তাহলে এই জিনিসটাকে কি পূর্ণ দোলন বলা যাবে? এটা কি পূর্ণ দোলন কোনোভাবেই বলা যাবে? এটিকে পূর্ণ দোলন কোনোভাবেই বলা যাবে না, কারণ এক্ষেত্রে তার প্রাথমিক অবস্থান সেম হলেও তার বেগের অভিমুখ সেম নেই। কিন্তু যদি এটাকে আমি ছেড়ে দিই তাহলে সেটি আবার কি করবে, এই পয়েন্ট থেকে সি বিন্দু থেকে আবার এতে যাবে, এতে গিয়ে আবার ফেরত করে সি বিন্দুতে চলে আসবে, এবং সেই সময়টা মনে করলাম আমরা T2। ওকে, এবার সি বিন্দুতে যখন সে আবার ফেরত আসবে তখন তার বেগের দিক কোন দিকে হবে? এদিকে হবে। অর্থাৎ যদি আমি ভালোভাবে দেখি তাহলে সি বিন্দু থেকে যখন বিতে গিয়ে যখন প্রথমবার সিতে এসেছিল তখন তার বেগের দিক উল্টো ছিল, কিন্তু যখন আবার এতে গিয়ে আবার সিতে আসবে তখন তার বেগের দিক আগের বেগের দিকের সাথে কোয়েনসাইড করবে। অর্থাৎ এইবার স্থানও মিলছে এবং বেগের দিকও মিলছে, এই তখনই সম্পূর্ণভাবে পূর্ণ দোলনটা সম্পূর্ণ হচ্ছে আমরা বলতে পারি। তাহলে পূর্ণ দোলনের জন্য সময়টা কত লাগছে? নট T1 প্লাস T2, অর্থাৎ পূর্ণ দোলনের জন্য যে সময়টা লাগছে সেটি হলো কত? T1 প্লাস T2, ঠিক আছে? এই জন্যই সংজ্ঞাটাকে এভাবে দেয়া। সংজ্ঞাটাকে এবার ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করি। কি বলেছে, কোনো কম্পনশীল বস্তু কণার তার গতিপথের উপরস্থিত কোনো বিন্দুতে কোনো দিকে গতিশীল থেকে, মানে যে দিকে গতিশীল রয়েছে আবার সেই বিন্দুতে ফিরতে হবে এবং সেই দিকে গতিশীল থাকতে হবে। যদি সেই দুটো ঘটনা একত্রভাবে কোইনসাইড করে তখন সেটাকে বলা যাবে যেটি পূর্ণ দোলন সম্পন্ন করেছে বা ফুল অসিলেশন সম্পন্ন করেছে। তাহলে এখানে দুটো জিনিস ফ্যাক্টর আমার ইম্পর্টেন্ট, একটা হলো কি অবস্থান, প্রাথমিক অবস্থানে তার ফিরতে হবে। 2 নম্বর পয়েন্ট কি, তার বেগের অভিমুখ বা গতির অভিমুখ। ওকে, দুটোই যদি সমান হয় তখনই সেটা বলা যাবে যে সেটি পূর্ণ দোলন সম্পন্ন করেছে, ঠিক আছে? আচ্ছা, এর পরের যে জিনিসটা কি, পরের সংজ্ঞাটা হলো দোলনকাল। দোলনকাল কাকে বলছে? বলছে একবার পূর্ণ দোলনে যে সময়টা লাগছে তাকেই বলছে দোলনকাল। অর্থাৎ এখানে T1 প্লাস T2 এই সময়টাই কি দোলনকাল, ঠিক আছে? দোলনকালের সংজ্ঞাটা আমি আর লিখলাম না। দোলনকালের সংজ্ঞাটি হলো একটি পূর্ণ দোলনের জন্য কোনো কণা যে সময় নেয় তাকে তার পর্যায়কাল বা দোলনকাল বলছে। আর একক কি? সেকেন্ড, ঠিক আছে? একক সেকেন্ড। ওকে, যেভাবেই দেখতে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যেটা আমি জানবো সেটা হলো কি কম্পাঙ্ক। কম্পাঙ্ক বা বাংলায় ভালো অন্যভাবে যদি বানানটা লেখো উময়কক। ওকে, কম্পাঙ্ক কাকে বলছে একক সময়ে যে কটি পূর্ণ দোলন সম্পন্ন হয়। একক সময়ে
যে কটি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে বলছে কি আমাদের কম্পাঙ্ক বলছে। আচ্ছা, আমরা একে এন দ্বারা ডিনোট করি। আচ্ছা, পর্যায়কাল মানে আমরা কি দেখলাম, বা দোলনকাল মানে আমরা কি দেখলাম, টি বললাম। দোলনকাল টি মানে কি, এক টি সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়। পূর্ণ দোলন হয়, তাহলে 1 সেকেন্ডে 1/t বার পূর্ণ দোলন হবে। আর 1 সেকেন্ডে যে কয় সংখ্যক পূর্ণ দোলন হয় তাকে কি বলি, কম্পাঙ্ক বা এন, অর্থাৎ n = 1/t। এর একক কি, 1/সেকেন্ড, বা একে আমরা আরেকটা নামে চিনি হার্জ। এই জেড দিয়ে তাকে ডিনোট করা হয়। তাহলে আমরা এখানে n এর সাথে t এর একটা ফর্মুলা পেলাম, n = 1/t। একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিলে, ম্যাথামেটিক্যাল উদাহরণ দিলে আমরা ভালোটা বুঝতে পারবো। মনে করলাম 0.25 সেকেন্ডে এটা হলো দোলনকাল, মানে একটা কণার সাম্যাবস্থা থেকে এক পর্যায়ে গিয়ে আবার সাম্যাবস্থায় ফিরে আসতে টোটাল সময় লাগছে 0.25 সেকেন্ড। সি থেকে বিতে গিয়ে এতে ফিরে আসতে 0.25 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ টি = 0.25। আচ্ছা, তাহলে এন = কত, 1/0.25 = 4 হার্জ বা পার সেকেন্ড, অর্থাৎ কি 1 সেকেন্ডে 4 বার কণাটি সাম্যাবস্থান থেকে বিতে গিয়ে এতে ফিরে আসবে। ঠিক আছে। 4 নম্বর যে সংখ্যাটা আমরা পড়ব বা রাশিটা আমরা জানব সেটি হলো কম্পন বিস্তার বা কম্পনের বিস্তার। আচ্ছা, কম্পন বিস্তার এর ইংলিশ টার্ম অ্যামপ্লিটিউড। ওকে, একে আমরা এ দ্বারা ডিনোট করি। আচ্ছা, এর সংজ্ঞাটা প্রথমে আমরা দেখি। সংজ্ঞাটা কি লেখা আছে, কোনো কম্পনশীল বস্তু কম্পনশীল কণার সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণকে কম্পনের কম্পন বিস্তার বলে। আচ্ছা, এই সংজ্ঞাটাতে আমরা জানার আগে আমরা এই সংজ্ঞাটাতে নতুন একটা টার্ম পেয়েছি আমরা। সেই টার্মটা কি, সাম্যাবস্থা, কণার সাম্যাবস্থা। সাম্যাবস্থাটা কি প্রথমে সেটা জানবো না, প্রথমে আমি সংজ্ঞাটা দেখি, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। একটা আলম্ব থেকে একটা পিণ্ডকে ঝোলানো আছে একটা তার দ্বারা, মানে একটা সরল পিণ্ড। এটির একটা প্রান্তে যদি আমি নিয়ে যাই সেটি হলো এই অবস্থান, এই অবস্থান থেকে সেটি ও অবস্থানে আসবে এবং বি অবস্থানে যাবে। মনে করলাম আমি ও অবস্থানটা সাম্যাবস্থান। সাম্যাবস্থান কাকে বলে সেটা আমি দেখাচ্ছি। আগে মনে করলাম ও অবস্থানটা সাম্যাবস্থান। ঠিক আছে। আর তাহলে সাম্যাবস্থান, তাহলে ও থেকে সর্বোচ্চ সরণ কোনটা, এ, আবার আরেক দিকে সর্বোচ্চ সরণ কোনটা, বি। তাহলে ও থেকে এর যে ডিস্টেন্সটা সেটা যদি আমি সরলরৈখিক ধরি, সেই ডিস্টেন্সটা কি, এ বা অ্যামপ্লিটিউড। ওকে, সেই ডিস্টেন্সটাকে আমি বিস্তার বলতে পারি। অর্থাৎ স্প্রিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে দেখি আগে। একটা স্প্রিং থেকে একটা মাস ঝোলানো আছে, একটা ভর ঝুলিয়ে রেখেছি। এই ভরটিকে আমি নিচে কিছু দূর টানলাম, টেনে আমি ছেড়ে দিলাম, তাহলে সেটি কী হবে, মাঝখানের অবস্থা থেকে বা প্রাথমিক স্থির অবস্থা থেকে উপরে নিচে কাঁপতে থাকবে। তা প্রাথমিক অবস্থা থেকে নিচে যত দূর যাবে বা উপরে যত দূর উঠবে, সেই যে গ্যাপটা, সেই গ্যাপটাই কি এখানে অ্যামপ্লিটিউড বা কম্পন বিস্তার। ঠিক আছে। আর এই প্রাথমিক যে অবস্থা সেটি সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থার সংজ্ঞাটা আমরা একবার দেখব, সাম্যাবস্থা কোন অবস্থাটাকে সাম্যাবস্থা বলছে। প্রথমে পেন্ডুলামের ছবিটা আমরা আরেকবার আঁকি, বা দোলকের ছবিটা আমরা আরেকবার আঁকি।
দোলকের প্রাথমিক যে অবস্থান, এই অবস্থান দোলকটি যদি এতে কোনো বল না প্রয়োগ করা হয়, দোলকটি স্থিরভাবে এরকমভাবে ঝুলতে থাকবে। ঠিক আছে? পেন্ডুলামটা রয়েছে, পেন্ডুলামটা ভর যদি এম হয় তাহলে এম জি বা অভিকর্ষ বল বা এটার ওজন নিচের দিকে কাজ করছে, আর টান মানে যেটা দিয়ে ঝুলিয়ে রেখেছি তার টান টি সেটি উপরের দিকে কাজ করছে। তাহলে এই অবস্থায় যদি এর আমি ফোর্স ডায়াগ্রাম বা ফোর্স বলের সাম্যতা দেখি, তাহলে এই বলের সাম্যতা কত হবে? টি প্লাস এম জি ইকুয়াল টু 0 বা টি ইকুয়াল টু মাইনাস এম জি। স্বাভাবিকভাবে আমি দেখছি টি এর যে দিক এবং এম জির যে দিক দুটো উল্টো এবং দুটোর মানই সমান, মানে এই অবস্থায় এটি সাম্যাবস্থায় আছে। তার সাম্যাবস্থায় কি থাকলে কি হচ্ছে, তার মধ্যে লব্ধি বল শূন্য হচ্ছে সাম্যাবস্থায়। ঠিক আছে? অর্থাৎ এর যে ওজনটা রয়েছে, ওজনটাকে কে টেক কেয়ার করছে? টান, যে দড়ি দিয়ে আমরা ঝুলিয়ে রেখেছি বা স্প্রিং দিয়ে আমরা যে তার দিয়ে আমরা পেন্ডুলামটাকে ঝুলিয়ে দিয়েছি, সেই পেন্ডুলামটা যে তারটার যে টান, সেই টানটা এমজিকে টেক কভার করছে। ঠিক আছে, এবার আমরা সিচুয়েশনটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। পেন্ডুলামটাকে এই অবস্থানে নিয়ে আসার পরে আমি গল্পটা দেখছি। এখানেও কি হবে, একদম মাটির দিকে মানে ভার্টিক্যালি নিচের দিকে এমজি কাজ করবে। আর যে তারটা দিয়ে আমি এটাকে লাগিয়ে রেখেছি, টান, তারের যে টান সেটা কি এই তার বরাবর কাজ করবে টি। ঠিক আছে? আচ্ছা, এমজির আমি যে বলটা, সেই বলটার আমি দুটো ভেক্টর উপাংশ ভাগ করছি। একটা ভেক্টর উপাংশ টানের উল্টো দিকে লম্বভাবে নিচ্ছি, আর একটা নিচ্ছি তার সাথে লম্বভাবে। ঠিক আছে? তাহলে এটি কি হচ্ছে, এটি টি এর অপোজিট সাইডে হচ্ছে এবং টি এর রেখা বরাবর হচ্ছে, আর এটি তার লম্বভাবে হচ্ছে। ঠিক আছে? তাহলে এম জি এর এই বরাবর, এই দিক বরাবর উপাংশ কত? এম জি কস থিটা, যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি। আর এই বরাবর উপাংশ কত? এম জি সাইন থিটা। এই যে এম জি কস থিটা, একে কে টেক কেয়ার করছে? একে এই টি টেক কেয়ার করছে। টি বলছে, তার যে টান বলছে, সে টান বলছে যে আমি এমজির এই উপাংশটাকে টেক কেয়ার করব। কিন্তু এমজির যে এই উপাংশটা মানে এমজি সাইন থিটা, একে কি কেউ টেক কেয়ার করছে? করছে না। অর্থাৎ এর মধ্যে একটা লব্ধি বল রয়েছে। এই সিচুয়েশনে, এই অবস্থানে পেন্ডুলামটার মধ্যে একটা লব্ধি বল রয়েছে। সেই লব্ধি বলটার মান কত? এমজি সাইন থিটা। এটা কি বলছে? সাম্যাবস্থার থেকে অন্য অবস্থায় গেলে তার মধ্যে লব্ধি বল থাকছে, কিন্তু যখন সাম্যাবস্থায় থাকছে তখন তার মধ্যে লব্ধি বল থাকছে না। আচ্ছা, এই যে লব্ধি বলটা, এটাকে আরেকটা নাম আছে প্রত্যানায়ক বল। কারণ কেন বলছি প্রত্যানায়ক, কেন বলছি? কারণ এই বলটি কণাটার সাম্যাবস্থায় প্রত্যানয় করতে বা ফিরে আসতে সাহায্য করছে। ঠিক আছে? এই প্রত্যানায়ক বলকে আমরা দেখি স্প্রিংয়ের ক্ষেত্রে কীরকম দেখতে হয়। নর্মালভাবে একটা স্প্রিং রয়েছে, তাতে যদি আমি একটা মাস লাগিয়ে দিই, বল লাগাই, একটা মাসের একটা কিছু একটা পিণ্ড লাগালাম এম ভরের যদি থাকে, তাহলে সেই স্প্রিংটা একটু লম্বা হয়ে যাবে। অর্থাৎ আগের অবস্থানের থেকে স্প্রিংটা আরেকটু নিচে নেমে যাবে। মনে করলাম আগের অবস্থানে থেকে স্প্রিংটা ওয়াই সেন্টিমিটার বা ওয়াই যে কোনো একক নিচে নেমে গেছে। তাহলে আমি স্প্রিংয়ের বল ধ্রুবক যদি কে হয়, তাহলে আমি জানি কি ওয়াই ইন্টু কে ইকুয়াল টু এমজি। এই সমীকরণ আমি জানি। ঠিক আছে? এবং এটা হলো স্প্রিংয়ের সাম্যাবস্থা। এবার এই সিচুয়েশনে স্প্রিং দাঁড়িয়ে রয়েছে, এবার তার মধ্যে আমি অতিরিক্ত কিছু বল দিয়ে স্প্রিংটাকে আমি আরেকটু নিচে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে সেটাকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কি হবে, সেটি তার সাম্যাবস্থায় পৌঁছাবে। পৌঁছানোর পরে সেটি আবার উপরের দিকে উঠে যাবে, উঠে যাওয়ার পরে আবার সেটি নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠে যাবে। এই সাম্যাবস্থায় পৌঁছানোর পরেও সেটি উপরের দিকে, সাম্যাবস্থায় যখন সে পৌঁছাবে তখন তার মধ্যে কোনো লব্ধি বল থাকবে না। লব্ধি বল না থাকলেও সে উপরের দিকে পৌঁছাবে, কারণ তার মধ্যে তার একটা গতিবেগ থাকবে। গতিবেগের জন্য তার মধ্যে একটা গতিজাড্যের সৃষ্টি হবে, তার জন্য সে উপরের দিকে পৌঁছাবে। যখন সে উপরের দিকে যাবে তখন স্প্রিংটা কী হবে, চাপ খাবে, প্রেশার খাবে। তখন স্প্রিংটা তাকে উল্টো দিকে ঠেলবে, ঠেলার জন্য একটা সময় পরে তার গতিবেগটা শূন্য হবে, তখন সে আবার নিচের দিকে নামবে।
আচ্ছা, এরকমের ঘটনাটা ঘটতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমি প্রত্যানয়ক বলটা কি দেখি, নর্মালি কি হচ্ছে, mg ইকুয়াল টু কে ইন্টু ওয়াই রয়েছে, যেখানে কে হলো স্প্রিংয়ের বল ধ্রুবক আর ওয়াই হলো প্রাথমিক অবস্থায় সরণ। আচ্ছা, আমি মনে করলাম স্প্রিংটাকে এক্স পরিমাণ নিচে নামিয়ে ছেড়ে দিয়েছি। যখন এক্স পরিমাণ নামিয়েছি তখন স্প্রিংটার মধ্যে উপরের দিকে কত পরিমাণ বল কাজ করছে, উপরের দিকে বল কাজ করছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এত পরিমাণ বল স্প্রিংটার মধ্যে কাজ করছে স্প্রিংটার বল ধ্রুবকের জন্য। আর নিচের দিকে কতটা বল কাজ করছে, নিচের দিকে কাজ করছে শুধুমাত্র স্প্রিংটার ওজন নিচের দিকে F2। ঠিক আছে, তাহলে আমরা বলের সমীকরণ কি জানি, যদি আমি কোনো একটা দিক, যদি এই দিকটাকে পজিটিভ ধরি, তো এই দিকটাকে পজিটিভ ধরলে আমি কি লিখব, F মানে নিচের দিকে যে F2 রয়েছে F2 মাইনাস F, এটা আমি জানি এখানকার নেট বল F নেট ফোর্স ধরছি আমি নিচের দিকটা পজিটিভ ধরে, F2 এর মান কত mg, ঠিক আছে, আর F এর মান কত k ইন্টু এক্স মাইনাস কে ওয়াই ইকুয়াল টু এফ নেট। ওকে, কে ওয়াই মানে কি mg, অর্থাৎ mg আর কে ওয়াই কেটে যাবে, তাহলে এফ নেট কত থাকছে, কে এক্স থাকছে মাইনাস কে এক্স থাকছে, অর্থাৎ এর মধ্যে একটা লব্ধি বল থাকছে, সেই লব্ধি বলের ভ্যালু কত কে ইন্টু এক্স, মানে যে পরিমাণে নিচের দিকে নামিয়েছিলাম। এই ক্ষেত্রে এর দিকটা কোন দিকে হবে, আমি নিচের দিক থেকে পজিটিভ ধরলে এফ নেটের মান নেগেটিভ বেরিয়েছে, মানে এফ নেটের দিক হবে কোন দিকটা, উল্টো দিকটা, অর্থাৎ এখানেও এফ নেট কী করছে, কি সাম্যাবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে, অর্থাৎ এখানেও এফ নেটকে আমি বলতে পারি প্রত্যানায়ক বল। ঠিক আছে, তাহলে আমি এখানে কী কী জানলাম, আমি পর্যাবৃত্ত গতি কাকে বলে জানলাম, সেখান থেকে আমি কম্পন কাকে বলে জানলাম, এবং কম্পন রিলেটেড কয়েকটা রাশিমালা সম্পর্কে আমি জানলাম, এবং রাশিমালাগুলো জানতে জানতে আমি প্রত্যানায়ক বল কাকে বলে সেই সম্পর্কেও আইডিয়া করে নিলাম, এবং আমি সাম্যাবস্থা কাকে বলে সেটাও আমি জেনে নিলাম। ঠিক আছে, এরপরে যেটা আমি জানবো সেটি হলো সরল দোলগতি কাকে বলে। এবার সরাসরি সেই জিনিসটাতে আমরা ঢুকবো, এবং সরল দোলগতি জানার জন্য আমাদের প্রত্যানায়ক বলে একটা বিশেষ ভূমিকা আছে। আমি আগেই বলেছি যে কম্পন আমরা পড়েছিলাম, কম্পনটা কি, রৈখিক পথে একই পথে পর্যাবৃত্ত গতি, একই পথে পর্যাবৃত্ত গতি মানে যে পথে যাবে কণাটা সেই পথে ফিরে আসবে, এমন পর্যাবৃত্ত গতিকে আমরা কি বলেছিলাম, কম্পন। এই কম্পনের সরলতম কম্পন হলো সরল দোলগতি। এই কম্পনের মধ্যে কি রয়েছে আমরা জানি, প্রত্যানায়ক বল রয়েছে। এই কম্পনের মধ্যে যে প্রত্যানায়ক বল রয়েছে, প্রত্যানায়ক বল যদি দুটো বিশেষ অবস্থা মেনে চলে তখন সেই প্রত্যানায়ক বল, তখন সেই কম্পনটাকে বলা যেতে পারে সেই কম্পনটা সরল দোলগতিতে রয়েছে। ঠিক আছে, তবে সরল দোলগতি আসলে কিছুই না, এমন একটা সরল দোলগতি আসলে এমন একটা কম্পন যে কম্পনের প্রত্যানায়ক বল দুটি বিশেষ অবস্থা বা দুটো বিশেষ প্রতিপাদ্য বা দুটো বিশেষ শর্ত মেনে চলবে। তাহলে সরল দোলগতি আমাদের কেন দরকার, কারণ যে কোনো কম্পনকে আমরা এরকম সরল সরল অনেকগুলো কম্পনে ভাগ করে নিতে পারি, ভাগ করে আমরা তার অ্যানালাইসিস করতে পারি, এবং তার জন্য যদি আমরা সরলতম রূপটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকে তাহলে আমরা জটিল রূপটা জানতে পারবো। এই জন্যই সরল দোলগতি সম্পর্কে প্রথমে আমাদের ধারণা লাভ করতে হবে। তাহলে সরল দোলগতির মধ্যে যে প্রত্যানায়ক বলটা আছে সেটি যে দুটো সূত্রকে মেনে চলে, সেই সূত্র দুটো কিছুই না। এক নম্বর সূত্র বলছে প্রত্যানায়ক বলের অভিমুখ সবসময় সাম্যাবস্থার দিকে থাকবে, আর 2 নম্বর ফর্মুলা বলছে প্রত্যানায়ক বলের মান সাম্যাবস্থা থেকে কণার সরণের সমানুপাতিক হবে। এই দুটো ল যদি তারা মেনে চলে তাহলেই সেই কম্পনকে আমরা বলতে পারি সরল দোলগতি। দুটো বৈশিষ্ট্য যদি প্রত্যানায়ক বল ফুলফিল করে তখনই সেই কম্পনটিকে আমরা বলতে পারি সরল দোলগতি। 1 নম্বর কী রয়েছে, প্রত্যানায়ক বলের অভিমুখ সবসময় সাম্যাবস্থার দিকে থাকবে, আর 2 নম্বর প্রত্যানায়ক বলের মান সাম্যাবস্থা থেকে কণার সরণের সমানুপাতিক হবে। আচ্ছা, যদি আমি কথায় লিখি তাহলে প্রথমে আমরা লিখব প্রত্যানায়ক বলের সংজ্ঞা, এবং তারপরে প্রত্যানায়ক বলের যে দুটি বৈশিষ্ট্য পাওয়া যায় যার জন্য একটি কম্পনকে আমরা সরল দোলগতি বলতে পারি সেটা লিখব। তাহলে প্রথমে প্রত্যানায়ক বলের সংজ্ঞা লিখি। বস্তুকণাকে
তার সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করলেই লব্ধি বলের মান শূন্য হয় না, বরং একটি লব্ধি বলের সৃষ্টি হয়, যা কণাটিকে সাম্যাবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করে। একেই প্রত্যানায়ক বল বলে। ঠিক আছে, আচ্ছা এই প্রত্যানায়ক বলটি কি? এটি একটি ভেক্টর রাশি। বল মানেই ভেক্টর, অর্থাৎ এর মান থাকবে আর দুই কি থাকবে, দিক থাকবে। যে যে কম্পনের এই মান ও দিক দুটি বিশেষ রুলস বা বিশেষ নিয়ম মেনে চলে, সেই সমস্ত কম্পনগুলোকে আমরা কি বলছি? সরল দোলগতি বলছি। তাহলে ভেক্টরের মান আর রুলগুলো যে নিয়ম দুটো মেনে চলে, সেই নিয়ম দুটো কি? এক নাম্বার একটা মানের নিয়ম, একটা দিকের নিয়ম। আচ্ছা দিকের নিয়মটা কি? প্রত্যানয়ক বলের অভিমুখ বা দিক সবসময় সাম্যাবস্থানের দিকে থাকবে, আর এটা গেল দিক। আর একটা হচ্ছে মান। মানটা কি হবে? প্রত্যানায়ক বলের মান সাম্যাবস্থান থেকে কণার সরণের সমানুপাতিক হবে। আর প্রত্যানায়ক বল বা যে কম্পনের বা দোলনের প্রত্যানায়ক বল, এই দুটোই শর্ত মেনে চলে। সেই কম্পনকে সরল দোলগতি বলা যায়। আচ্ছা এবার আমরা গাণিতিক রূপটা দেখব বা ফর্মুলা আকারে দেখব। 2 নম্বর শর্ত কি ছিল? প্রত্যানায়ক বল, প্রত্যানায়ক বলের মান
কণাটির সরণের সমানুপাতিক। অর্থাৎ ধরো আমি প্রত্যানায়ক বলে একটি গতিপথ আঁকলাম, এইখানে মধ্যবিন্দুটাকে নাম দিলাম ও, এটা হলো সাম্যাবস্থা। এটি পজিটিভ এক্স অ্যাক্সিস, এটি হলো অন্তিম বিন্দু পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, আর এই হলো অন্তিম বিন্দু উল্টো দিকে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। মনে করলাম কণাটি এই ডি পজিশনে আছে, ও আর ডি এর যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সটা কত, এক্স। অর্থাৎ 2 নম্বরটা ল থেকে আমি কি জানি, বা 2 নম্বর শর্ত থেকে আমি কি জানি, প্রত্যানায়ক বলের মান সাম্যাবস্থা থেকে কণা সরণের সমানুপাতিক, অর্থাৎ এফ ভ্যারিজাস এক্স, কারণ এক্স হলো সাম্যাবস্থান থেকে কণাটির ডি অবস্থানে কণাটির সরণ। আর কি জানি, প্রত্যানায়ক বলের অভিমুখ মানে এফ এর যে অভিমুখ, এফ এর অভিমুখ কোন দিকে হবে, এই দিকে হবে, কারণ সাম্যাবস্থানের দিকে হবে। এটি হলো কি এফ এর অভিমুখ। আচ্ছা, এফ এর অভিমুখ তাহলে কোন দিকে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, এক্স এর দিকে পজিটিভ, কিন্তু এফ এর অভিমুখ আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তো সেটাকে যদি আমি এখানে কনসিডার করি তাহলে হবে এফ ভ্যারিজাস মাইনাস এক্স। ওকে, এটা হলো 1 নাম্বার, আর 2 নাম্বার পাঞ্চ করলে যেটা আসে। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস কে এক্স, এক্সটা কিছুই না ধ্রুবক। আচ্ছা, যদি এবার মনে করি কণাটা আমার এই পজিশনে আছে, এই পজিশনে রয়েছে, এবং ও থেকে ই এর যে ডিস্টেন্সটা সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, মনে করলাম সেই ডিস্টেন্সটা হলো -2। আর যদি ডিস্টেন্সটা -2 হয় তাহলে -2 যদি আমি এই সমীকরণে বসাই তাহলে মাইনাস কে ইন্টু -2 মানে +2 হয়ে যাবে। অর্থাৎ এই এফ এর মান এখানে কী আসছে, এফ এর মান এখানে আসছে পজিটিভ মান আসছে। এবং আমি যদি দেখি এফ ই বিন্দুতে এফ এর দিক কোন দিক হবে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। অর্থাৎ এই সমীকরণটি একদম ঠিক আছে, এক্সের মান যদি নেগেটিভ হয় তাহলে এফ এর মান পজিটিভ হবে, আর এক্সের মান যদি পজিটিভ হয় তাহলে এফ এর মান নেগেটিভ আসবে। তাহলে 1 নং সমীকরণ আমরা কি পেলাম, এফ প্রত্যানায়ক বল ইকুয়াল টু মাইনাস কে এক্স। এবার প্রত্যানায়ক বলটি যে কণাটার উপর প্রযোজ্য, মনে করলাম সেই কণাটির ভর এম এবং যে কণাটির ত্বরণ এ ফর অ্যাক্সেলারেশন। তাহলে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি, এফ এর মান জানি, এফ ইকুয়াল টু আমরা কি জানি, এম ইন্টু এ। অর্থাৎ আমি লিখতে পারি এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স ইকুয়াল টু এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স। এই কে বাই এমকে আমি বলছি ওমেগা স্কোয়ার, কে বাই এমকে আমি ওমেগা স্কোয়ার বলছি, অর্থাৎ √/k বাই এম মানে ওমেগা। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট, কারণ কে আর এ দুটোই কনস্ট্যান্ট। তাহলে এ ইকুয়াল টু আমি লিখছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই ওমেগার অনেক সিগনিফিকেন্স আছে এভাবে লেখার জন্য, আর ওমেগা মানে সে কে বাই এম। ওমেগার সিগনিফিকেন্সটা আমরা পরের চ্যাপ্টারে অঙ্ক করতে গিয়ে বুঝবো। তো এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তা দ্বিতীয় সমীকরণে আমি কি পাচ্ছি, অর্থাৎ সরল দোলগতিতে কম্পনশীল একটি কণার ত্বরণেরও আমি একটা গাণিতিক রূপ পেলাম। এই গাণিতিক রূপ থেকে আমি ত্বরণের দুটি বৈশিষ্ট্য পেতে পারি। 1 নম্বর বৈশিষ্ট্য কি, ত্বরণ কি একটি ভেক্টর রাশি, তাহলে ত্বরণের ভেক্টর রাশিটা যেটা পাচ্ছি তার মান কি হবে, তার মান হচ্ছে এক্স অ্যাক্সিস সাম্যাবস্থা থেকে দূরত্বের সমানুপাতিক, কারণ আমি এখান থেকে লিখতেই পারি এ ভ্যারিজাস এক্স, লিখতেই পারছি এটাকে আমি। অর্থাৎ প্রত্যানায়ক বলের মতো ত্বরণটাও সাম্যাবস্থা থেকে কণাটির দূরত্বের সমানুপাতিক হবে ত্বরণের মান। আর ত্বরণের অভিমুখ কি হবে, ই ভ্যারিজাস মাইনাস এক্স, যদি ওমেগা স্কোয়ার আমরা জানি আমরা কনস্ট্যান্ট, কারণ ওমেগা স্কোয়ার মানে কে বাই এম, কেও কনস্ট্যান্ট, এম মানে কণার ভরও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে ত্বরণের আমরা মানটাও পাচ্ছি আর অভিমুখটাও পাচ্ছি। অভিমুখটাও কী হবে, অভিমুখটাও হলো নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, মানে অভিমুখটাও স্বাভাবিকভাবেই কণাটি সাম্যাবস্থার দিকে। তাহলে এখান থেকে আমি ত্বরণের থেকে আমি আরেকটা সংজ্ঞা পাচ্ছি, সেই সংজ্ঞাটা কী দাঁড়াচ্ছে, কম্পনশীল কোনো
বস্তুর ত্বরণ এক সাম্যাবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক, আর দুই কি সর্বদাই সাম্যাবস্থান অভিমুখী। যদি এই দুটো হয় তবে সেই কণাটির কম্পনকে সরল দোলগতি বলা চলে। তাহলে আমরা দু ধরনের সংজ্ঞা পেলাম, একটা প্রত্যানয়ক বল দিয়ে আর একটা কম্পনের ত্বরণ দিয়ে, ঠিক আছে। এবং দুটো মান এবং দুটো বৈশিষ্ট্যই আমরা দেখলাম সেম, অর্থাৎ বলের যে বৈশিষ্ট্য থাকবে ত্বরণের বৈশিষ্ট্য সেম থাকবে। আচ্ছা, তাহলে কী কী বৈশিষ্ট্য কী কী সংজ্ঞা পেলাম আমরা? একটা F ইকুয়াল টু মাইনাস কে এক্স, আর একটা কী পেলাম A ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। অর্থাৎ প্রত্যানয়ক বল যদি এই সমীকরণ ফলো করে, বা ত্বরণ যদি কণাটির এই সমীকরণ ফলো করে, এবং যদি কণাটি যদি পর্যাবৃত্ত গতিতে থাকে বা কম্পনে থাকে, তাহলে বলতে পারবো সেই কম্পনটি কি সরল দোলগতি। বা ভিন্নভাবে আমি বলতে পারছি, সরল দোলগতিতে কোনো গতিশীল কণা এই দুটি ফর্মুলা মেনে চলে, বা উল্টো করে আমি আবার বলতে পারি যদি কোনো কম্পনশীল কণা এই দুটো ফর্মুলা মেনে চলে, তাহলে বা এই দুটো বা এর যে কোনো একটা ফর্মুলা মেনে চলে, বেসিক্যালি দুটো সেম ফর্মুলা, তাই যে কোনো একটা মেনে চললেই হবে, তাহলে সেই কণাটির কম্পন হলো সরল দোলগতি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো, এখানে আমরা কয়েকটা শব্দ কম্পন আর দোলন বারবার ব্যবহার করছি। সাধারণত দুটো সেম জিনিস, কিন্তু কম্পনটা হলো যেটা কম্পাঙ্ক বেশি, সাধারণত তাকেই কম্পন বলা হয়। দোলনের কম্পাঙ্ক সাধারণত কম থাকে। কম্পাঙ্ক কম মানে দোলনের পর্যায়কাল বেশি, আর এটার পর্যায়কাল তুলনামূলকভাবে একটু কম, ঠিক আছে। তাহলে দোলনের পর্যায়কাল T1, এটা হ্যাঁ T1 গ্রেটার দ্যান T2, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে যদি যে কোনো আমার গতিশীল একটা কণা দেয়, সেই কণাটা যদি কম্পনে থাকে বা একটা পর্যাবৃত্ত গতিতে থাকে, এবং সে যদি একটা পথ বরাবর যাতায়াত করে, অর্থাৎ সে যদি কম্পনে থাকে এবং তার গতিকে যদি আমি এই সমীকরণ বা 2 নম্বর সমীকরণ যে কোনো একটা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে বলতে পারবো কণাটির গতিটি আর কিছুই নয়, একটি সরল দোলগতি। ওকে, পরের পার্টে আমরা সরল দোলগতির গাণিতিক বিশ্লেষণ করব এবং সরল দোলগতি সম্পর্কে আরও বিশেষ কিছু রূপ জানব, এবং পর্যাবৃত্ত গতির সাথে সরল দোলগতির সম্পর্ক প্রতিষ্ঠা করব।